ভোট দোরগোড়ায়। আর যখন ভোট দোরগোড়ায় সেই সময়ে তৃণমূলের কাছে এক খারাপ খবর পৌঁছে গিয়েছে। তৃণমূল ভাঙছে, ভোটের আগেই দলের যে সম্পদ সেটা থাকছে না, দল ভাঙছে, এমন রিপোর্ট দিয়েছে আইপ্যাক। আপনারা মনে করতে পারেন কোথা থেকে আমি সেই রিপোর্ট পেলাম। আইপ্যাকে আমার যোগাযোগ রয়েছে, আপনারা জানেন, অনেক পুরনো যোগাযোগ, সেখান থেকে আমি সেই রিপোর্টটা হাতে পেয়েছি এবং তাতে বলা হয়েছে তৃণমূলের জন্য খুব খারাপ দিন সামনে আসছে। বিরোধীরা তো আছেই, সেই সঙ্গে দলের ভেতরে বিরোধ তৈরি হতে চলেছে ভোটের একেবারে মুখোমুখি। এপ্রিল মাস 2026 সালের এপ্রিল মাসটা রাজ্য রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই রয়েছে ভোট 2 দফায়, আর সেই 2 দফা ভোটের আগে দফায় দফায় ভাঙতে চলেছে তৃণমূল। আর কেন ভাঙছে সেটাও আমি আজকে আপনাদের বলবো। তার অনেক কারণ, তার একটি কারণ নিয়ে শুধু আলোচনা করলে অনেক লম্বা হবে এই প্রতিবেদন, তাই একটি কারণ নিয়ে আজকে খালি বলবো। এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক কি বলছে। আর এখন তৃণমূল ভাঙছেই, কিন্তু কিভাবে ভাঙছে, কেন এত সতর্কতা, এবং সেই রিপোর্ট দেখার পর কেন কান্না কালীঘাটে, ক্যামাক স্ট্রিটে, সে জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। বন্ধুরা, আপনাদের প্রথমেই একটা খবর জানাই যে শান্তনু সিংহ বিশ্বাস একদম মনে হয় না একজন সাধারণ মানুষ, সত্যিই তিনি, তার পদ কালীঘাট থানার ওসি, তাকে ইডি ডেকেছে 6 এপ্রিল দিল্লিতে। কিন্তু এটা তৃণমূলের জন্য অনেক আতঙ্কের, কারণ কালীঘাট থানার ওসি আসলে কলকাতার পুলিশ কমিশনারের থেকেও ক্ষমতাবান, বেশি ক্ষমতাবান। তাকে সমঝে চলেন কলকাতা তো বটেই, রাজ্য পুলিশের অনেক আইপিএস অফিসার। কিন্তু কেন তাকে ডাকা হয়েছে এবং কি কি তার দুর্নীতি, তার তালিকা তৈরি করলে আপনারা অনেকেই জানেন না। আরজি কর কাণ্ডের পেছনে যে অভিযুক্ত, প্রধান অভিযুক্ত, তার সঙ্গেও কালীঘাট থানার ওসির কিভাবে যোগাযোগ, সঞ্জয় রায় এবং তার বোন দুজনে একই পরিবারের, তারা কি করে সিভিক ভলেন্টিয়ারের কাজ পেয়েছিল, এসব নিয়ে অনেক প্রশ্ন। শান্তনু সিংহ বিশ্বাস মানে একটা ব্যাপার, তাকে ডাক দিয়েছে ইডি এবং তৃণমূলে তাতে কাঁপন ধরে গেছে, কারণ ওটা পিসিমণির পাড়ার থানা। ওই থানা এলাকাতেই ছিলেন কসবা ল কলেজের ওই ধর্ষকদের মূল পান্ডা ম্যাঙ্গো। কালীঘাট থানা মানে অনেক কিছু। যাক, কি হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে তৃণমূলে যে কান্নাকাটি পড়েছে তার সবচেয়ে বড় উদাহরণ, আজ সকালের খবরের কাগজ খুলে দেখলাম, কালকে আমি টিভি দেখতে পারিনি, যে ভাইপো বাবু শ্রী শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়ে বলেছেন যে দলের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের রেড কার্ড দেখাবো। কেন, এটা কেন বলতে হলো? আমার মনে পড়ছে যখন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসেছিলেন, সেই ধর্না মঞ্চ থেকে বক্তৃতায় তিনি বলেছেন বিজেপি নাকি তৃণমূলের বিধায়কদের কিনতে চাইছে। আমি আপনাদের বলছি তেমন বড় কোনো যোগদান নেই, কোনো বিধায়ক কেনার জায়গায় বিজেপি নেই। আমার কাছে যেটুকু খবর, হতে পারে আমি জানি না সেটা হচ্ছে, কিন্তু এখন আর নেই। কিন্তু তৃণমূলে বড় ভাঙন তৈরি হচ্ছে ভোটের আগেই। যে রিপোর্ট আইপ্যাক দিয়েছে সেই রিপোর্টের সঙ্গে আমার যে তথ্য তালাশ, তার যে খবর, দুটো মিলে যাচ্ছে। দেখুন, আপনাদের প্রথমে একটা ভিডিও দেখাই আমি, দেখুন ভিডিওটা। এই যে ভিডিওটা দেখছেন, এটা দক্ষিণ 24 পরগনার কুলপিতে একটি জনসভা হচ্ছে। বক্তা হচ্ছেন আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইপো বাবু বলছেন বিজেপিকে ভোট দিলে বিজেপি মানে বিষ,
বিজেপি ছবল মারবে, খেয়ে নেবে, গিলে নেবে, সব বলছেন। কিন্তু আপনারা দর্শকের আসনটা দেখুন, দক্ষিণ 24 পরগনা, কুলপি, ডায়মন্ড হারবার লোকসভার একেবারে পাশে। এটা মথুরাপুর লোকসভার মধ্যে পড়ে এই বিধানসভা আসনটা, কিন্তু সেখানে এই চিত্র কেন? যেখানে সেবাশ্রয় প্রকল্প চালিয়ে নাকি ভাইপো বাবু ভগবানের সমান, সেখানে এত সবুজ চেয়ার কেন ফাঁকা পড়ে আছে? ভাবুন, ভাবতে শুরু করুন। 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেখানে ভাইপো বাবুর সমাবেশ জমানোর লোক পাওয়া যাচ্ছে না। ভাইপো বাবু বলছেন যে রেড কার্ড দেখানো হবে, মুর্শিদাবাদে গিয়ে বলছেন। কিন্তু মুর্শিদাবাদের মানুষ কিন্তু এইসবকে কোনো কালে পাত্তা দেয়নি। এবং এই কথাটাকে পাত্তা যে দেওয়া হচ্ছে না, এইটা জানার পর আমি মুর্শিদাবাদে যে কজন নেতাকে ফোন করেছি, তারা বলছেন ওসব বলতে দিন, আমাদের ছাড়া কি চলবে নাকি? উনি কি বললেন না বললেন তাই নিয়ে চলবে? আমাদের তো এখানে থাকতে হবে। দেখুন, তৃণমূল কংগ্রেস মানে কি? তৃণমূল কংগ্রেস হচ্ছে একটি জীবিকার নাম। যেমন আমরা সাংবাদিকতা করি, কেউ কেউ শিক্ষকতা, কেউ কৃষি কাজ করে, কেউ চর্মকার, নানা রকমের পেশা আছে, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং। তেমনি তৃণমূল কংগ্রেস একটি জীবিকার নাম। কি করো ভাই? আমি তৃণমূল করি। তৃণমূল করলে যে কোনো উপায়ে আয়ের পথ খোলা আছে। তুমি দুর্নীতি করো, এমনি করো, দুর্নীতিও করতে হবে না, তাও রোজগারের ব্যাপার আছে। কিরকম রোজগার? ধরা যাক আবাস যোজনায় কারা কারা তালিকা পাঠাবে, ঠিক আছে? এই তালিকা যারা পাঠাবে তাদের তো আগে নামটা খুঁজতে হয়। তো পাড়ার একজন বললো আমি এতগুলো নাম দেব, যারা রাজি হবে দলের শর্তে, একটু নিম্নমানের বাড়ি হবে কিন্তু কাটমানিটা দেবে। এটা দুর্নীতি, কিন্তু আপাতত চোখে তো তিনি কিছু মানুষের ভালো করছেন, কিছু মানুষের তালিকা তৃণমূলের দরবারে পৌঁছে দিচ্ছেন, অন্ততপক্ষে তাদের মাথার উপর ছাদটা হবে, এই কাজটাও করা যায়। সিভিক ভলেন্টিয়ার তো হওয়াই যায়, কোনো যোগ্যতা দরকার হয় না। তারপরে কলাটা মূলটা পাওয়ার নানা ব্যবস্থা। আমি একজনকে একবার জিজ্ঞাসা করেছিলাম, অল্প বয়সী ছেলে, যে ভাই তুমি তৃণমূল কেন করো, কোন আদর্শ কি? বলো দাদা আদর্শ নয়, তৃণমূল করলে না বাইক চালাবার সময় হেলমেট পরতে হয় না। মানে এই পরিচয়টা ভাবছেন কত গুরুত্বপূর্ণ পরিচয়? রাজার বাড়ির লোক, তার জন্য নিয়ম কানুন নেই। এইটা হচ্ছে তৃণমূল করা। আমি বলছিলাম না, একটা জীবিকার নাম, একটা পদ তৃণমূল মানে, যে পদটাকে দেখলে সবাই সৌম্য করে চলবে, ভয় করে চলবে। কিন্তু এখন সেই ভয়টা কমে যাচ্ছে সাধারণ মানুষের, আর তাতেই তৃণমূলে ভাঙনের আশঙ্কা। দেখুন, আইপ্যাক যে রিপোর্ট দিয়েছে তাতে দক্ষিণবঙ্গে মূলত বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এবং কলকাতা এবং সংলগ্ন জেলাগুলো, মানে হাওড়া, হুগলি, দুটো 24 পরগনা, এটুকুই যদি ধরি, তাতে বলা হচ্ছে যে ব্যাপক হারে তৃণমূল সমর্থক, তারা প্রকাশ্যে কিছু না বললেও এবার তাদের ভোটটা তৃণমূলের বিরুদ্ধে যেতে পারে। এটা একটা যেমন বলা হচ্ছে, তেমনি এটাও বলা হয়েছে যে যারা তৃণমূল করছেন, সরাসরি মাঠে নেমে একদম কাজ করছেন, প্রচারে যাচ্ছেন, সবকিছু, তাদের পরিবারের লোকেরা এবার তৃণমূলের সঙ্গে নেই। এই রিপোর্টটা জমা পড়েছে এবং তাতেই তো ভাইপো বাবু রেড কার্ড দেখাতে চাইছেন। এবং তিনি সরকারের কেউ নন, তবু বলেছেন যা যা কাজ বাকি আছে সব নাকি তিনি করে দেবেন। একটি সংবাদপত্রে পড়লাম যে এবার তৃণমূল চতুর্থবার ক্ষমতায় এলে ভাইপো বাবুর ছায়া আরো বেশি থাকবে। এখনই তো আছে, তিনি একটা প্যারালাল স্বাস্থ্য পরিষেবা চালান। আমার তো মাঝে মাঝে মনে হয় দক্ষিণ 24 পরগনা একটি আলাদা রাজ্য ঘোষণা করে দেওয়া হোক, যে রাজ্যে গণতন্ত্র নয়, রাজা থাকবেন একজন, তিনি ইচ্ছা মতো সেবাশ্রয় করবেন, সবকিছু করবেন। রাজ্যের অন্য জেলায় যে পরিষেবা পাওয়া যায় না সেটা ওখানে পাওয়া যাবে, রাজার ইচ্ছে মতো। আইপ্যাক তখনও আসেনি। 2019 সালে যখন তৃণমূল খুব খারাপ ফল করলো লোকসভায়, সেই সময়ে নজরুল মঞ্চে তৃণমূলের একটা বৈঠক হয়েছিল, বর্ধিত সভা। তো সেখানে সাংবাদিকদের ঢোকার নিয়ম নেই, বাইরে দাঁড়িয়েছিলাম। কিন্তু এক নেতা এসে বললেন একেবারে শেষে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তখন সাংবাদিকদের এলাও করা হবে।
খুব ভালো কথা গেলাম, প্রথমবার নিজের কান বিশ্বাস করতে পারছিল না সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদের দলটার এমন অবস্থা না, এতটা খারাপ অবস্থা যে সমব্যথী প্রকল্প, বাবা মাকে দাহ করার সৎকার করার জন্য যে 2000 টাকা দেওয়া হয় তার থেকেও 500 টাকা কাটমানি নেওয়া হয়। কাটমানি শব্দটা প্রথম মুখ্যমন্ত্রী, গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনেছিলাম। তার আগে কাটমানির অভিযোগ লেখা হতো সংবাদপত্রে, আমরাও তাই লিখতাম, কিন্তু সেদিন লেখা হয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে কাটমানি শব্দ। দেখুন, এটার পেছনে মুখ্যমন্ত্রীর অন্য বিষয়, এই যে তিনি সাংবাদিকদের নিজের দলীয় বৈঠকে, মানে দলীয় একবারে কি বলবো অভ্যন্তরীণ বৈঠকে ডেকে নিলেন এবং তখন তিনি বললেন, এই বলায় তিনি কি বলবেন আগে থাকতে ঠিক করে রেখেছেন। এই যে কাটমানি বললেন, এটা বলে তিনি বোঝাতে চেয়েছিলেন আমি ভালো, বাকিটা খারাপ। এই যে বাকিরা খারাপ, এই খারাপটা কেন? তাদেরকে যে একেবারে সামান্যতম পয়সারও 25-75 ভাগে পাঠিয়ে দিতে হয় ওপর মহলে, তারা এবার তৃণমূল টের পেয়ে গেছে। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থারই শুধু হাল। আমি বলছিলাম না, একটি বিষয় নিয়ে আপনাদের এমন তথ্য দেব, আপনারা অনেকে হয়তো সেটা জানেন না। এই রাজ্যে যারা তৃণমূল করেন তাদের পরিবারের ছেলেমেয়েরাও তো লেখাপড়া করে। আমরা তো জানি 26,000 চাকরি কিভাবে চলে গিয়েছে, তাতে স্কুলগুলোর কি অবস্থা একবার ভাবুন। যাদের চাকরি গেছে আমরা তাদের কথা ভাবি, ছাত্রছাত্রীদের সুপ্রিম কোর্ট এক্সটেনশন দিয়েছে, তাদের কারো কদিন পড়ানো যাবে, বেতন পাওয়া যাবে, কিন্তু পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত এই যে শিক্ষকরা রয়েছেন তারা তো জানেন আমরা তো চলেই যাব, একদিনের বেতন শুধু পাবো, তাদেরও পড়ানোতে মন নেই। তারা চিন্তা করছেন পরের চাকরিটা তাদের হবে কিনা। তাহলে বুঝুন সেখানকার ছাত্রছাত্রী পড়ুয়াদের কি অবস্থা। মিড ডে মিল থেকে চুরি, তাহলে পড়ুয়াদের প্রাপ্যটা কোথায় যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো গাল ভরা না প্রকল্প আছে, একটার নাম হচ্ছে সবুজ সাথী আর একটা হচ্ছে তরুণের স্বপ্ন। সবুজ সাথীতে সাইকেল দেওয়া হয়, সেই সাইকেলের মানে কিরকম সবাই জানে। এই সাইকেল থেকেও কিন্তু তৃণমূল মানে রোজগার, তৃণমূল মানে একটি জীবিকা, সেই জীবিকাধারীরা সাইকেল থেকেও আয় করেন। যত সাইকেল প্রয়োজন তার চেয়ে বেশি সাইকেল সরবরাহ করে সেগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু সরকার টাকা দিয়ে দিতে হয়, কারণ নিজেদেরই লোক, তো নিজের লোকের ক্ষতি তো করা যায় না, লোকসান তো করানো যায় না। এই যে স্কুলে যে সাইকেলগুলো পাওয়া যায় বেশিরভাগ ছাত্রছাত্রী সেগুলো বিক্রি করে দেন। আবার 11-12 সময় যে ফোন কেনার টাকা দেওয়া হয় সেখানে বলা হয় যে তোমরা জাল বিল বানিয়ে জমা দাও, কারণ কেউ ফোন কেনে না, মানে বেশিরভাগ। কোন ফরম্যাটে বিল বানাতে হবে সেটা শিক্ষকরা শিখিয়ে দেন। এ রাজ্যের স্কুলে দুর্নীতির পাঠশালা, দুর্নীতির পাঠ্যক্রম চালু করেছেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদের 10,000 টাকা দেওয়া হয় এবং বলা হয় এখানে নাম লিখবে, একটা দোকানের প্যাড বানাতে হবে, সেখানে ওই স্কুলের আশপাশে যেসব কম্পিউটারের দোকান আছে তারাই সব বানিয়ে দেয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে ফোনের নাম্বার, IMEI নাম্বারটা একই হয়ে গেছে একাধিক ছাত্রের। আবার শিক্ষকরা সেগুলো কারেকশন করে, মানে জাল বিলটা ঠিক জাল হলো কিনা সেটা দেখার দায়িত্ব এ রাজ্যের শিক্ষকদের। 3,800 স্কুল আছে যেখানে একজনও পড়ুয়া নেই। এই রাজ্যে আমি এই লেখাটা দেখে দেখাবো আপনাদের 17,965 শিক্ষক, মানে গোটা দেশের যে শূন্য পদ তার থেকে মানে অনেক বেশি এই রাজ্যে। কলকাতা ইউনিভার্সিটি আমারও বিশ্ববিদ্যালয়, সেখানে আমি পড়িয়েছি, তার আগে পড়েছি, তার র্যাঙ্ক ছিল 26। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ডিলিট পেয়েছেন, আর তার জমানায় 26 থেকে 47-এ নেমে এসেছে। যাদবপুরকে নিয়ে আমরা খুব বড়াই করি, যাদবপুর বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং ছিল 12 গোটা দেশের মধ্যে, এখন 16। আমরা কোথায় লুকোবো শিক্ষা নিয়ে এই লজ্জা?
সমগ্র শিক্ষা অভিযানে কেন্দ্র টাকা দেয়, 24-25-এ টাকা দেয়নি, কারণ এই রাজ্য সরকার সেই টাকা খরচ করতে পারেনি আগের। 25-26-এ 3,467.47 কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা খরচের কোনো পরিকল্পনা করা হয়নি রাজ্যের। এখানকার সরকারি স্কুল ছেড়ে লাখে লাখে ছেলে মেয়ে তারা বেসরকারি স্কুলে ভর্তি হচ্ছে। বেসরকারি স্কুল থেকে তৃণমূলের লাভ হয়। তৃণমূল মানে জীবিকা, বারবার বলছি, তৃণমূল মানে জীবিকা। রাজ্যের স্কুলগুলোকে না জাস্ট কি বলবো, পঙ্গু করে ফেলা হয়েছে, পঙ্গু। PM উষা নামে কেন্দ্রীয় সরকারের একটা শিক্ষাক্ষেত্রের প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা রাজ্য সরকার নিতেই চায় না। তার জন্য একটা চুক্তি সই করতে হয়, সেই চুক্তিটা আজ পর্যন্ত সই করেনি। যদি করতো তাহলে 12,926, প্রায় 13,000 কোটি টাকা রাজ্য পেতে পারত, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, সুস্থ রাখার জন্য। ভাঙবে না তৃণমূল। তৃণমূল কর্মী, তৃণমূল সমর্থক, তৃণমূল ভোটারদের সন্তানেরাও লেখাপড়া করে, তাদেরও বাইরে চলে যেতে হচ্ছে। তৃণমূল সদস্য, তার পরিবারের মায়েরও কান্না, ছেলে চলে গিয়েছে বাইরে, কতদিন ফোন আসেনি, ওখানে জ্বর জ্বালিতে ভুগছে না তো ছেলেটা, জ্বর হলে ওর মুখের স্বাদ নষ্ট হয়ে যায়, তখন আমি তেতো কিছু রেঁধে দিই, ও ওখানে কি খাচ্ছে, নিজে রান্না করে হাত পুড়িয়ে জ্বরের মধ্যে খাবে কি করে। ভাবছেন এই রাজ্যের মায়েরা, তারা তৃণমূলের সমর্থক, তৃণমূলকে ভোট দিয়েছিলেন, মা মাটি মানুষের সরকারকে ক্ষমতায় এনেছিল 2011 সালে। 16 আর 21-এ তৃণমূল কিভাবে জিতেছে আপনারা সবাই জানেন। সুতরাং তৃণমূল ভাঙছেই, এবার ওপর থেকে নয় নিচ থেকে ভাঙছে। একটা পিরামিডের ওপরের চূড়াটার থেকে নিচটা যদি ধসে যায় তাহলে সেটা তাড়াতাড়ি ভেঙে পড়ে। বড় নেতার যোগদান মেলা বিজেপিতে হবে বলে আমার মনে হয় না, কিন্তু ভেতরে ভেতরে দেখা যাবে তৃণমূল অনেক শক্তি নিয়ে এগোচ্ছে, কিন্তু সেই শক্তিগুলো আসলে শক্তি নয়, তাদের মনের কথা এক, কাজে এক। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।